হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আগের দিন আমরা নিউট্রিশনাল রেকমেন্ডেশনস ফর ইনফ্যান্টস অ্যান্ড ফুড রিকোয়ারমেন্টস পড়ছিলাম এবং তার মধ্যে আমরা কভার করেছিলাম যে নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস কী কী একটা ইনফ্যান্টের, এবং তার সাথে আমরা কভার করেছিলাম কি না ব্রেস্ট মিল্ক বা হিউম্যান মিল্কের কম্পোজিশনস কি এবং কোয়ালিটিস কি কি। আজকে আমরা ফার্দার পড়ব। প্রথমেই হচ্ছে কি না অ্যাডভান্টেজেস অফ ব্রেস্ট ফিডিং। এই অ্যাডভান্টেজেস মধ্যে প্রথম হচ্ছে নিউট্রিশনাল বেনিফিট। The composition of human milk is best suited to the infant and provide nutrients in easy digestible and bioavailable form. তাহলে কি বলছে না হিউম্যান মিল্কটা বেস্ট ইনফ্যান্টের জন্য, কারণ কি না এর মধ্যে যে নিউট্রিয়েন্টসগুলো আছে সেটা খুব ইজিলি ডাইজেস্টেবল আর বায়ো অ্যাভেলেবল ফর্মে আমরা পাই, মানে খুব ইজিলি এটা হজম করা যায় এবং এর মধ্যে যে নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো বডি অনেক পরিমাণে অ্যাবজর্ব করে ইউজ করতে পারে। প্রথমেই কি না কার্বোহাইড্রেট। হায়ার লেভেলস অফ ল্যাকটোজ মেক্স দ্য মিল্ক সুইটেস্ট। তাহলে ল্যাকটোজ কি করে না মিল্কটাকে মিষ্টি বানায়। ফেসিলিটেটস অ্যাবসর্পশন অফ ম্যাগনেসিয়াম অ্যান্ড ক্যালসিয়াম। আর কি করে না ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের অ্যাবসর্পশনকে ফেসিলিটেট করে বা সাহায্য করে। তার সাথে কি ফেভার্স অ্যামাইনো অ্যাসিড অ্যাবসর্পশন। তার সাথে সাথে কি করে না অ্যামাইনো অ্যাসিডসের অ্যাবসর্ব করতেও হেল্প করে এবং কি করে না নাইট্রোজেন রিটেনশন, মানে কি যে নাইট্রোজেন যেগুলো আছে সেগুলোকে ধরে রাখতে বা রিটেন করতেও অনেকটা সাহায্য করে। এরপর আসছে কি না গ্যালাক্টোজ প্রেজেন্ট ইজ এসেনশিয়াল ফর ফাংশনিং অফ myelin, which in turn is needed for normal nerve function. এতে ল্যাকটোজের ছাড়া মিল্কে গ্যালাক্টোজও আছে, গ্যালাক্টোজ সুগার, যেটা কি হেল্প করছে না মায়েলিন ফর্মেশনে হেল্প করছে। এই মায়েলিনটা কি? এই মায়েলিনটা হলো নার্ভ সেলসের মধ্যে একটা প্রোটেক্টিভ লেয়ার এবং এর ফলে কি হয় না নর্মাল ফাংশনিং অফ নার্ভে হেল্প হচ্ছে। High content of galactolipids promotes rapid brain growth. Galactolipids অনেক পরিমাণে থাকায় ব্রেনের র্যাপিড গ্রোথ হতে সাহায্য হয়। হিউম্যান মিল্ক কন্টেন্ট স্যালাইভারি অ্যামাইলেজ এনজাইমস লাইক অ্যামাইলেজ। এর মধ্যে অ্যামাইলেজ আছে যেটা কিনা হেল্পস ইন ডাইজেশন অফ ল্যাকটোজ। ল্যাকটোজের ডাইজেশনে সাহায্য করে। কেন না অ্যাজ দের ইজ লিটল টু নো প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ প্রডিউসড ইন ইনফ্যান্ট। আমরা আগের দিন পড়েছি যে ছোট বাচ্চার মোটামুটি 4 মাস কি 5 মাস বয়স অবধি প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ খুব একটা সিক্রিশন হয় না, যদিও হয় খুব কম পরিমাণে হয়, যার জন্যে এই মিল্কের মধ্যে অ্যামাইলেজ যেটা থাকে সেটা দুধের ল্যাকটোজটাকে ডাইজেস্ট করতে সাহায্য করে। ওকে, এরপর আসছি কি প্রোটিন। কি বলছে না হিউম্যান মিল্ক কন্টেন্স 1.1 গ্রাম পার 100 গ্রাম প্রোটিন, মানে 100 গ্রাম মিল্কের মধ্যে 1.1 গ্রাম প্রোটিন আছে। ইট হ্যাজ 20% বিটা কেসিন, এর মধ্যে 20% বিটা কেসিন আছে আর 80% ওয়ে প্রোটিন আছে, which constitute ল্যাক্টালবুমিন অ্যান্ড ল্যাক্টোফেরিন। এবং এই ওয়ে প্রোটিনের মধ্যে কি আছে না ল্যাক্টালবুমিন এবং ল্যাক্টোফেরিন নামক প্রোটিনগুলো আছে। বিটা ল্যাক্টোগ্লোবিউলিন উইচ ইজ অ্যান অ্যালার্জেন ইজ অ্যাবসেন্ট ইন হিউম্যান মিল্ক। তার সাথে আরেকটা কি বলছে না বিটা ল্যাক্টোগ্লোবিউলিন বলে যে প্রোটিনটা অন্য অ্যানিম্যালের মিল্কে পাওয়া যায় এবং সেটা অ্যালার্জেন বা অ্যালার্জি কজ করে, সেটা হিউম্যান মিল্কে অ্যাবসেন্ট
যার জন্য বাচ্চাদের মায়ের দুধ খেলে চট করে অ্যালার্জি কিছু হয় না। হিউম্যান মিল্ক with low protein and solute load is suitable for immature kidney। এবং কি বলছে না, হিউম্যান মিল্কের লো প্রোটিনটা যেহেতু কম থাকে এবং সলিউট লোড মানে মানে সলিউশনের মধ্যে সলিউটটা অনেকটা কম থাকে বলে এর কি হয় না, ইম্যাচিওর কিডনি, একটা বাচ্চার সদ্যজাত বাচ্চার যে কিডনি যেটা পুরোপুরিভাবে গঠিত হয়নি বা পুরোপুরিভাবে ফুল ক্যাপাসিটিতে ফাংশন করছে না, সেইখানে অতিরিক্ত চাপ দেয় না। তার সাথে কি বলছে, স্লোয়ার মেটাবলিক গ্রোথ অ্যান্ড র্যাপিড ব্রেন গ্রোথ ইন দ্য ফার্স্ট ইয়ার অফ লাইফ। এর সাথে কি বলছে না, স্লোয়ার সোম্যাটিক গ্রোথ আর র্যাপিড ব্রেন গ্রোথ হয় ফার্স্ট ইয়ারের লাইফে, হেল্প করে এই প্রোটিনসগুলো। সিস্টিন টু মিথিওনিন রেশিও ইজ হাই। তাহলে কি বলছে যে হিউম্যান মিল্কে সিস্টিন এবং মিথিওনিনের যে রেশিওটা সেটা খুব হাই, which is essential for central nervous system development। এবং এই হাই রেশিওটা খুব, সিস্টিন ইস টু মেথিওনিন রেশিওটা হাই হওয়ার জন্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডেভেলপ করতে খুব হেল্প করে এবং ভালোভাবে ডেভেলপ করে। টরিন, a neurotransmitter and neuromodulator for brain and retina, are present in large amount in human milk। এর সাথে কি বলছে না, টরিন বলে একটা প্রোটিন আছে যেটা কিনা নিউরোট্রান্সমিটার, মানে একটা নার্ভ সেল থেকে আরেকটা নার্ভ সেলে সিগন্যাল ট্রান্সমিট করতে সাহায্য করে এবং নিউরোমডুলেটর। ঠিক আছে, এই টরিনটা হলো একটা নিউরোট্রান্সমিটার যেটা আমাদের কোথায় পাওয়া যায়, ব্রেনে পাওয়া যায় এবং রেটিনাতে পাওয়া যায়। ঠিক আছে, চোখে এবং ব্রেনে পাওয়া যায় এবং এই টরিনটা হিউম্যান মিল্কে অনেক বেশি পরিমাণে আছে, যার জন্যে ব্রেনের কাজ এবং চোখের কাজের ডেভেলপমেন্টটা অনেক বেটার হয়। ইট কন্টেন্স বাইন্ডিং প্রোটিনস অফ থাইরক্সিন, কর্টিকোস্টেরল, ভিটামিন ডি, ফোলেট অ্যান্ড ভিটামিন বি12। এর সাথে সাথে কি আছে না, বাইন্ডিং প্রোটিনস কিছু কিছু রাখে। কিসের বাইন্ডিং প্রোটিনস? বাইন্ডিং প্রোটিন অফ থাইরয়েড, কর্টিকোস্টেরল, থাইরয়েড থাকে, তার সাথে কি থাকে, কর্টিকোস্টেরল থাকে, ভিটামিন ডি, তার সাথে সাথে আর কি কি নিউট্রিয়েন্টস থাকে না, ভিটামিন ডি, ফোলেট আর ভিটামিন বি12 বাইন্ডিং প্রোটিনসও এর মধ্যে থাকে। প্রোটিন স্প্লিটিং এনজাইম ইন ব্রেস্ট মিল্ক হেল্পস প্রোটিন ডাইজেশন। এর সাথে কি কি আছে না, প্রোটিন স্প্লিটিং এনজাইমসও থাকে। আমরা যেরকম পড়লাম যে অ্যামাইলেজ থাকে যেটা কি না ল্যাকটোজ বা সুগার স্প্লিটিং এনজাইম, সেরকম কিছু কিছু প্রোটিন স্প্লিটিং এনজাইমসও থাকে যেটা কি না প্রোটিনটাকেও ডাইজেস্ট করতে হেল্প করে। মানে ভালো প্রোটিন তো থাকছেই, তার সাথে সাথে এই প্রোটিনটাকে ভাঙার জন্য যে এনজাইম লাগে সেটাও আমরা মায়ের দুধের থেকে পাই। এরপর আসছে লিপিডস। লিপিডস প্রেজেন্ট ইন হিউম্যান মিল্ক আর আনস্যাচুরেটেড ফ্যাটস। তাহলে আমরা হিউম্যান মিল্কে যেই ফর্ম অফ লিপিডটা পাই সেটা কি না, আনস্যাচুরেটেড ফ্যাট। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস, prostaglandin precursors, fat soluble vitamins, steroids, phospholipids and cholesterol। ঠিক আছে, এর আর কি কি থাকে, এই আনস্যাচুরেটেড ফ্যাটসের ফর্ম কি কি না, essential fatty acids, prostaglandin precursors, soluble vitamins, এই ফ্যাট soluble vitamins থাকে যে, এবং স্টেরয়েডস থাকে, ফসফোলিপিডস থাকে আর কোলেস্ট্রল থাকে। এর সাথে সাথে কি না, ইপিএ ইকোসা পেন্টানোইক অ্যাসিড আর ডিএইচএ বা ডোকোসা হেক্সানোইক অ্যাসিড গুড কোয়ান্টিটিতে থাকে 0.5 আর 0.3% রেসপেক্টিভলি অফ টোটাল ফ্যাটি অ্যাসিড। তাহলে টোটাল যে ফ্যাটি অ্যাসিডটা তার 0.5% ইপিএ বা ইকোসা পেন্টানোইক অ্যাসিড
আর 0.3% ডিএইচএ বা ডোকোসা হেক্সানোইক অ্যাসিড থাকে, যেটা কি বলছে না উইচ ইজ ইম্পর্টেন্ট ফর নিউরাল ডিভিশন, এবং এই ইপিএ আর ডিএইচএ নিউরাল ডিভিশনে খুব হেল্পফুল। মানে ইন সিম্পল ওয়ার্ডস, ইপিএ অ্যান্ড ডিএইচএ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ব্রেন ডেভেলপমেন্ট। এবং এই ইপিএ আর ডিএইচএর মেন সোর্স একটা বাচ্চার জন্যে তার মায়ের দুধ। Breastfeed fed infants may have enhanced mental development with 5 to 6 IQ point difference, improved visual activities and attention, better neural development during childhood and adolescent. তাহলে কি বলছে, একটা breastfed infant, এই কম্প্যারিজনটা কার সাথে করা হয়েছে? যে ফর্মুলা খায় যে বাচ্চা, তার সাথে করে বলা হয়েছে না যে একটা ব্রেস্টফেড ইনফ্যান্টের মেন্টাল ডেভেলপমেন্ট 5 থেকে 6 আইকিউ পয়েন্ট বেশি হয়, ইমপ্রুভড ভিজুয়াল অ্যাক্টিভিটিস হয়। কারণ আমরা আগে দেখেছিলাম যে রেটিনার মধ্যে যেই টরিন থাকে সেটা খুব বেশি পরিমাণে থাকে, যার জন্য চোখের অ্যাক্টিভিটি খুব ভালো হয়। এবং এই জন্যে আর কি বলছে না, বেটার নিউরাল ডেভেলপমেন্ট হয় চাইল্ডহুডে। যে বাচ্চারা মায়ের দুধ পান করে ছোটবেলায়, তাদের অ্যাটেনশন এবং বেটার ডেভেলপমেন্ট হয় বাচ্চাদের, বোথ চাইল্ডহুডে ফার্দার এবং পরবর্তীকালে অ্যাডোলেসেন্টেও। ইফ মাদার্স ইনটেক অফ ফিশ ইজ গুড, দ্য লেভেল অফ ইপিএ অ্যান্ড ডিএইচএ ইন মিল্ক অলসো ইনক্রিজেস। তাহলে কি বলছে, যে আমরা এখনই যেটা জানলাম যে ইপিএ অ্যান্ড ডিএইচএ যেটা ব্রেন ডেভেলপমেন্টে খুব প্রয়োজন, সেটা অনেক পরিমাণে মাদার্স মিল্কে আছে। এবং তার সাথে সাথে কি বলছে না, মাদারের ইনটেক অফ ফিশ, মানে এই ইপিএ আর ডিএইচএ মেনলি ফিশ অয়েলস থেকে আমরা পাই। তাই একটা মা যত বেশি তার ইনটেক অফ ফিশ গুড হবে, তত তার ইপিএ আর ডিএইচএ লেভেল মিল্কে বেশি হবে, এবং তার জন্যে বাচ্চা তত বেশি বেনিফিট করবে। তাহলে একটা বাচ্চার ভালো ব্রেন ডেভেলপমেন্টের জন্য একটা মায়ের ইপিএ অ্যান্ড ডিএইচএ লেভেল ইন মিল্ক অনেকটা ভালো থাকতে হবে। এবং সেটা কখন ভালো হবে? যখন একটা মা ফিশ কনজিউম করবে ঠিকঠাক, কারণ এই ফিশ থেকেই আমরা ইপিএ আর ডিএইচএ সাধারণত পাই। The ratio of polyunsaturated to saturated fat is 1.2:1 in breast milk. তাহলে কি বলছে, polyunsaturated fat এর সাথে স্যাচুরেটেড ফ্যাটের যে রেশিও, সেটা 1.2:1 রেশিওতে মিল্কে থাকে। এরপর আসছে মিনারেলস। দে আর ইনফ্লুয়েন্সড বাই ইমিডিয়েট ইনটেক অফ মাদার। তাহলে কি বলছে না, এই যে মিনারেলস মিল্কে কতটা থাকবে, সেটা পুরোপুরি নির্ভর করছে সেই ক্ষেত্রে ঠিক সেই সময়ে একটা মা কেমন খাবার দাবার খাচ্ছে। মানে আগের থেকে স্টোরেজ সেরকম কিছু থাকে না, একটা মা যেরকম যেরকম ফল সবজি খাবে সেই অনুযায়ী তার মিনারেলসের মানে মিনারেলস তার দুধে থাকবে, এবং বাচ্চা সেই রকম অনুযায়ী মিনারেলস পাবে। মিনারেল ইন ব্রেস্ট মিল্ক আর লার্জলি প্রোটিন বাউন্ড অ্যান্ড ব্যালেন্স টু এনহ্যান্স বায়োঅ্যাভেলেবিলিটি। তাহলে কি বলছে না, মিনারেলসগুলো সাধারণত এমনভাবে মানে থাকে যেটা এনহ্যান্স বায়োঅ্যাভেলেবিলিটি, মানে বায়োঅ্যাভেলেবল ফর্মে থাকে। ক্যালসিয়াম ইজ 28 গ্রাম। তাহলে ক্যালসিয়াম কি বলছে, 28 মিলিগ্রাম থাকে, এবং ক্যালসিয়াম ফসফরাস রেশিওটা 2:1 থাকে। লো সোডিয়াম কন্টেন্ট ইন হিউম্যান মিল্ক হেল্পস ইনফ্যান্ট হ্যাভ লেস কিডনি ডিফিকাল্টি। এবং তার সাথে কি না, আমাদের ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস রেশিও তো হাই থাকে, যার জন্যে বোনস এবং মানে বোন ডেন্সিটি ঠিক হয় বা বোন স্ট্রং হয়। কিন্তু তার সাথে সাথে আমাদের হিউম্যান মিল্কের
সোডিয়াম কন্টেন্ট খুব লো থাকে, যার ফলে কিডনি ফাংশনটা ইজিলি হয়, কিডনির উপর বেশি চাপ সৃষ্টি করে না। এরপর আসছে ভিটামিনস। হ্যাজ গুড অ্যামাউন্ট অফ ভিটামিন এ, ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ই। তাহলে কি কি ভিটামিন থাকে? ভিটামিন এ, সি, ই। অলসো হ্যাজ ওয়াটার সলিউবল ভিটামিনস লাইক ভিটামিন ডি। এই যে ভিটামিন এ, সি, ই এগুলো তো থাকেই ফ্যাটের সাথে, মিল্কের ফ্যাটের সাথে ফ্যাট সলিউবল হয়ে। তার সাথে থাকে কি? ভিটামিন ডিও থাকে। তাহলে ভিটামিন ডি ইজ লো ইন ভিটামিন কে, বাট কি থাকে না, না ভিটামিন কে এর অ্যামাউন্ট খুব কম থাকে। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই ফ্যাট সলিউবল এই ভিটামিনসগুলো, তার সাথে সাথে ভিটামিন সি এটাও থাকে অনেক পরিমাণে, কিন্তু কোনটা থাকে না, না ভিটামিন কেটা খুব কম পরিমাণে থাকে। সো সাপ্লিমেন্টস টু বি গিভেন সুন আফটার বার্থ। তাই ভিটামিন কে সাপ্লিমেন্ট দিতে হয় বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রেই জন্মের পর। রাইবোফ্লাভিন, পাইরিডক্সিন অ্যান্ড B12 content of human milk is related to dietary intake of mother. এর সাথে সাথে কি বলছে না, রাইবোফ্লাভিন কতটা থাকবে, পাইরিডক্সিন কতটা থাকবে, আর ভিটামিন B12 কতটা থাকবে মায়ের দুধে, সেটা পুরোপুরি নির্ভর করছে কোথায় না, মায়ের খাবারের উপর। যেরকম মিনারেলস নির্ভর করে মা কি খাচ্ছে সেটার উপর, এই রাইবোফ্লাভিন, পাইরিডক্সিন আর B12 মানে মেনলি বি ভিটামিনসগুলো নির্ভর করছে মায়ের খাবারের উপর। এরপর আমরা নিউট্রিশনাল বেনিফিটস জানলাম। এরপর আমরা জানবো হরমোনস অ্যান্ড গ্রোথ ফ্যাক্টর বেনিফিটস। ঠিক আছে? Breast milk is a rich source of hormones like thyroid stimulating hormone, thyroxine, parathyroid hormone, corticosteroids, calcitonin, erythropoietin, oxytocin, growth hormone, releasing factor, insulin and prolactin. তাহলে কি বলছে না, মিল্কের মধ্যে আমরা অনেক হরমোনস পাই, যেরকম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা মেনলি থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। তার সাথে থাকে থাইরক্সিন থাকে, প্যারাথাইরয়েড হরমোন থাকে, কর্টিকোস্টেরয়েডস থাকে, ক্যালসিটোনিন থাকে, এরিথ্রোপয়েটিন, অক্সিটোসিন, গ্রোথ হরমোন, রিলিজিং ফ্যাক্টর, ইনসুলিন এবং প্রোল্যাক্টিন। এই হরমোনসগুলো মায়ের মিল্কের মধ্যে থাকে। ইট কনসিস্ট গ্রোথ রেগুলেটিং হরমোনস, গ্রোথ প্রমোটিং হরমোনস অ্যান্ড গ্রোথ মডুলেটরস। তার মানে কি না, মিল্কের মধ্যে থেকে গ্রোথ রেগুলেটিং হরমোনস, যেগুলো গ্রোথকে রেগুলেট করে কতটা হবে না হবে, তার সাথে গ্রোথ প্রমোটিং হরমোনস, যেগুলো গ্রোথকে হতে সাহায্য করে, এবং গ্রোথ মডিউলেটরস। এরপর আসছে ইমিউনোলজিক্যাল বেনিফিটস। These factors are present in colostrum as well as mature milk. এই যে ইমিউনোলজিক্যাল বেনিফিট যেগুলো থেকে পাই আমরা, সেইগুলো কোলোস্ট্রামেও থাকে এবং পরবর্তীকালে ম্যাচিওর মিল্কেও থাকে। হিউম্যান মিল্ক provides cellular components and humoral factors that provides passive immunity to infants. তাহলে কি বলছে না, ব্রেস্ট মিল্কের মধ্যে কিছু কিছু ফ্যাক্টরস থাকে যেগুলো একটা বাচ্চার প্যাসিভ ইমিউনিটি গ্রো করতে সাহায্য করে। প্যাসিভ ইমিউনিটি মানে কি না, নিজের শরীরের ইমিউনিটি নয়, নিজে ডাইরেক্টলি ফাইট করছে না ইমিউনিটিগুলো থেকে, মায়ের ব্রেস্ট মিল্কে যেই কম্পোনেন্টসগুলো আছে সেই কম্পোনেন্টসগুলো সাহায্য করছে ইনডাইরেক্টলি বাচ্চার কোনো ডিজিজ ফাইট করতে, সেটাকে বলে প্যাসিভ ইমিউনিটি। তো প্রথমটা কি না, ম্যাক্রোফাজেস। হিউম্যান মিল্ক কন্টেন্স ম্যাক্রোফাজেস দ্যাট কন্ট্রিবিউটস টু ইমিউনিটি by
কি করে ইমিউনিটি প্রোভাইড করছে এই ম্যাক্রোফাজ? বলছে না এনগালফিং অ্যান্ড ডাইজেস্টিং ব্যাকটেরিয়াস, মানে বাচ্চার শরীরে যখনই একটা ব্যাকটেরিয়া ঢুকছে তখনই সেটাকে সে এনগালফ করে ডাইজেস্ট করে নিচ্ছে। এবং সেকেন্ড প্রসেসটা কি একটা ম্যাক্রোফাজের কাজ করা? না দে সিনথেসাইজ কমপ্লিমেন্ট involved in establishing immunity to infectious organisms। এর সাথে কি করছে না একটা প্রোটিন ওরা সিনথেসাইজ করে যেটা ইনফেকশিয়াস অর্গানিজমের এগেনস্টে ইমিউনিটি গ্রো করতে সাহায্য করে। ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস রেসপন্সিবল ফর ডিজিজেস লাইক পোলিও, myelitis, influenza, diphtheria can be destroyed in this way। মানে এই যে সেকেন্ড ওয়েটা বলছে যে কিছু কিছু ক্ষেত্রে এক ধরনের প্রোটিন ওরা সিনথেসাইজ করতে হেল্প করে যেটা কিনা ইনফেকশিয়াস অর্গানিজমস থেকে ইমিউনিটি গ্রো করতে আমাদের সাহায্য করে। সেই রকম ভাবে কোন কোন ডিজিজ থেকে রক্ষা পেতে সাহায্য করে আমাদের মায়ের দুগ্ধ বা ব্রেস্ট মিল্ক? সেটা হলো পোলিও, মাইলাইটিস, ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া, এইসব জাতীয় রোগ। এরপর আমরা আসছি ম্যাক্রোফাজের পর আর কি ধরনের ইমিউনোগ্লোবুলিনস বা ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরস আছে? সেটা হলো লিম্ফোসাইটস। দে আর WBCs অথবা হোয়াইট ব্লাড সেলস রেসপন্সিবল ফর mediating most aspects of human immunity। এই যে লিম্ফোসাইটস এরা রেসপন্সিবল হয় ম্যাক্সিমাম হিউম্যান ইমিউনিটির জন্য। হিউম্যান মিল্ক কন্টেন্স T and B লিম্ফোসাইটস। তাহলে হিউম্যান মিল্কের মধ্যে কি আছে না টি লিম্ফোসাইটস আর বি লিম্ফোসাইটস। এই যে টি লিম্ফোসাইটস আর রেসপন্সিবল ফর ট্রান্সফার অফ ইমিউনোলজিক্যাল মেমোরি। মানে কি না এই টি লিম্ফোসাইটসগুলো এক ধরনের মেমোরি সৃষ্টি করে বডিতে, যেটা পরবর্তীকালে আমাদের অ্যান্টিজেন্স বা অ্যান্টিবডি রেকগনাইজ করতে সাহায্য করে। ইট মে অফার সাম প্রোটেকশন এগেনস্ট ম্যালেরিয়া, এবং ম্যালেরিয়ার জন্য টি লিম্ফোসাইটস খুব হেল্পফুল। লিম্ফোসাইটস অলসো প্রডিউস অ্যান্টিভাইরাল সাবস্টেন্সেস কল ইন্টারফেরন্স। তার সাথে সাথে লিম্ফোসাইটস আর কি কি প্রডিউস করে? সেটা হলো অ্যান্টিভাইরাল সাবস্টেন্স, ভাইরাসের এগেনস্টে প্রোটেক্ট করবে এবং এরকম সাবস্টেন্স যেগুলোকে ইন্টারফেরন্স বলে। এরপর আসছে ইমিউনোগ্লোবুলিনস। দে আর ডিফেন্সিভ প্রোটিনস দ্যাট ইনক্লুড অল টাইপ অফ অ্যান্টিবডিস। এই ইমিউনোগ্লোবুলিনস কি না এক ধরনের ডিফেন্সিভ প্রোটিন, মানে যেই প্রোটিন ডিফেন্সে হেল্প করে, এবং এর মধ্যে সব ধরনের অ্যান্টিবডিস মোটামুটি আসছে। IgA plays major role in defending an infant against bacteria, virus and other pathogens in the first few days of life। ব্রেস্ট মিল্কের মধ্যে IgA বা ইমিউনোগ্লোবুলিন A পাওয়া যায়, যেটা একটা বাচ্চার ফার্স্ট ফিউ ডেজ অফ লাইফের ব্যাকটেরিয়া, ভাইরাস আর আদার প্যাথোজেন্স থেকে শরীরকে প্রোটেক্ট করতে সাহায্য করে। It acts within the gastrointestinal tract and is effective against pathogen। এই IgA কোথায় কাজ করে না গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা GI ট্র্যাক্টের মধ্যে কাজ করে, এবং সেখানে প্যাথোজেনকে থাকতে দেয় না বা গ্রো করতে দেয় না। when which the mother is exposed to such as polio, streptococcus, নিউমোনোকক্কাস এক্সেট্রা। মানে কি মাটা যদি পোলিও, স্ট্রেপ্টোকক্কাস বা নিউমোনোকক্কাস ডিজিজের সাথে এক্সপোজড হয়ে থাকে, তার বডি থেকে সেই জার্মসগুলো যদি বেবির মধ্যে আসেও, এই যে অ্যান্টিজেন এটা সাহায্য করে
ডেস্ট্রয় করতে এই ডিজিজেসগুলো। Infant with family history of allergic disease benefits from IgA। এর সাথে কি না, যেই সব বাচ্চাদের ফ্যামিলি হিস্ট্রি আছে অ্যালার্জির, তাদের জন্য আইজিএ বা ইমিউনোগ্লোবুলিন এ খুব হেল্পফুল। IgG and IgM, immunoglobulin G and immunoglobulin M, are also present in much lower levels in human milk। এই IgA যেটা অনেক পরিমাণে থাকে, তার সাথে সাথে কি থাকে না কিছু পরিমাণে IgM এবং IgG, এই দুটো ইমিউনোগ্লোবুলিন থাকে। ইমিউনোগ্লোবুলিনস আর রেজিস্ট্যান্ট টু অ্যাসিডিটি অফ স্টামাক। কি বলছে না এই ইমিউনোগ্লোবুলিনগুলো স্টামাকের অ্যাসিডিটির থেকে রেজিস্ট্যান্ট, মানে স্টামাকের অ্যাসিডিটিতে এগুলো নষ্ট হয় না। এবং এই কারণেই এই যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে থেকে প্যাথোজেন্স থেকে মুক্ত করতে হেল্প করছে বডিকে, এই জন্যেই এটা সম্ভব। এরপর আসছে ল্যাক্টোফেরিন অ্যান্ড ভিটামিন বি বাইন্ডিং প্রোটিন। কি বলছে না ল্যাক্টোফেরিন ইজ অ্যান আয়রন কন্টেনিং প্রোটিন found both in colostrum and mature milk that inhibits growth of Staphylococcus and E. coli। তাহলে এই ল্যাক্টোফেরিনটা কি না আয়রন কন্টেনিং প্রোটিন, মানে একটা প্রোটিন যার মধ্যে আয়রন কন্টেন্টস আছে, এবং এইটা কোলোস্ট্রাম এবং ম্যাচিওর মিল্ক দুটোতেই পাওয়া যায়। এবং এ কি করে কিভাবে হেল্প করে এই ল্যাক্টোফেরিন, সেটা হলো স্ট্যাফাইলোকক্কাস আর ই কোলি, এই দুটো অর্গানিজমস যেগুলো আমাদের পেটে থাকে, সেটা একটা বাচ্চার পেটে এই অর্গানিজমসগুলো যখন থাকে তার এগেনস্টে হেল্প করে। ল্যাক্টোফেরিন হ্যাজ দ্য প্রোটেক্টিভ এফেক্ট as excess of iron in diet of an infant leaves them susceptible to infection। এর সাথে কি না এই যে ল্যাক্টোফেরিন, এটা একটা বাইন্ডিং প্রোটিন, এবং কি বাইন্ডিং প্রোটিন না আয়রন বাইন্ডিং প্রোটিন, যার ফলে কি করছে না এই এক্সেস আয়রন যেটা একটা বাচ্চার শরীরে পৌঁছাচ্ছে, সেটা এক্সেসিভ যখন হচ্ছে সে ওটাকে বাইন্ড করে নিজের সাথে রেখে দিচ্ছে, যার ফলে এক্সেস আয়রনের জন্যে যেই বডি ইনফেকশনের জন্য সাসেপ্টেবল হয়ে যায় একটা বাচ্চা, সেটা হচ্ছে না। ভিটামিন বি বাইন্ডিং প্রোটিন makes vitamin B unavailable to pathogens that requires it to survive in infants GI tract। এর সাথে কি এই যে ভিটামিন B12 বাইন্ডিং প্রোটিন যেটা, এটা ভিটামিন B12কে আনঅ্যাভেলেবল করে দেয়, মানে কি ভিটামিন B12কে বাইন্ড করে নিজের সাথে রেখে দেয়, এবং তার ফলে কি হয় না প্যাথোজেন্স গ্রো করতে পারে না জিআই ট্র্যাক্টে, কারণ এই প্যাথোজেন্সগুলোকে গ্রো করার জন্যে ভিটামিন B12 খুব বেশি পরিমাণে দরকার হয়। এরপর কি বলছে না ল্যাক্টোব্যাসিলাস বাইফিডাস ফ্যাক্টর। কি না হিউম্যান মিল্ক কন্টেন্স 40 times more bifidus factor। It is an amino sugar and contains acetyl neuramic acid। এইটা কি বলছে না এই যে ল্যাক্টোব্যাসিলাস বিফিডাস ফ্যাক্টরটা, এটা 40 টাইমস বেশি থাকে অন্য দুধের থেকে হিউম্যান মিল্কে। এটা কি না একটা অ্যামাইনো সুগার, যেটা কি না অ্যাসিটাইল নিউরামিক নিউরামিনিক অ্যাসিড, অ্যাসিটাইল নিউরামিনিক অ্যাসিড আছে এর মধ্যে। ইট এনকারেজেস দ্য গ্রোথ অফ ল্যাক্টোব্যাসিলাস বিফিডাস অ্যান্ড প্রডিউসেস অ্যাসিটিক অ্যাসিডস। এই যে ল্যাক্টোব্যাসিলাস বিফিডাস ফ্যাক্টর এ হেল্প করছে কি না ল্যাক্টোব্যাসিলাস বিফিডাস অর্গানিজমটাকে গ্রো করতে হেল্প করে, যেটা কিনা অ্যাসিটিক অ্যাসিড অর ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করে ল্যাকটোজ থেকে, মানে কি ল্যাকটোজটাকে ভেঙে ল্যাকটিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড
গে কনভার্ট করার জন্য এই ল্যাক্টোব্যাসিলাস বাইফিডাস অর্গানিজমটা হেল্প করছে and suppresses the growth of pathogens or disease caused by E. coli এর সাথে সাথে কি করছে না এ ই কোলি থেকে হওয়া পেটের সমস্যা থেকেও একটা বাচ্চাকে সাহায্য করছে নেক্সট আসছে এনজাইমস কি বলছে না ব্রেস্ট মিল্ক সাপ্লাইজ এনজাইমস লাইক অ্যামাইলেজ লাইপোপ্রোটিন লাইপেজ বাইল সল্ট স্টিমুলেটেড লাইপেজ অক্সিডেজ ল্যাক্টোপারঅক্সিডেজ তাহলে কি কি এনজাইমস পাওয়া যাচ্ছে না অ্যামাইলেজ লাইপোপ্রোটিন লাইপেজ বাইল সল্ট স্টিমুলেটেড লাইপেজ অক্সিডেজ আর ল্যাক্টোপারঅক্সিডেজ these increases digestibility and also as different acts differently against microbes এই এনজাইমগুলো মাইক্রোবের এগেনস্টেও সাহায্য করে তার সাথে সাথে ডাইজেস্টিংয়েও সাহায্য করে লাইসোজোম পারঅক্সিডেজ অ্যান্ড xanthine oxidase in milks helps in cell maturation কি বলছে লাইসোজোম এনজাইম পারঅক্সিডেজ এনজাইম আর xanthine oxidase এনজাইম এই তিনটে সেল ম্যাচুরেশনেও হেল্প করে এরপর আসছে কি ফ্যাটি অ্যাসিড অ্যান্ড monoglycerides these present in human milk are able to penetrate the membrane of virus and bacteria and destroy them contributing to passive immunity এই যে ফ্যাটি অ্যাসিডস আর মনোগ্লিসারাইডস যেগুলো হিউম্যান মিল্কে আছে এরা কি করছে না মাইক্রোবের মেমব্রেনের মধ্যটাকে পেনিট্রেট করে ভেতরে ঢুকতে সাহায্য করছে এবং ভাইরাসের ব্যাকটেরিয়া গুলোকে ডেস্ট্রয় করতে হেল্প করছে যার ফলে আমাদের একটা প্যাসিভ ইমিউনিটির বাচ্চাটার গ্রো হচ্ছে এরপর কি বলছে না পিএবিএ ল্যাক অফ প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড অর পিএবিএ ইন হিউম্যান মিল্ক হেল্পস ইনহিবিট ম্যালেরিয়া এই যে পিএবিএ অর প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড এই কম্পাউন্ডটা আমাদের হিউম্যান মিল্কে না থাকায় ম্যালেরিয়া প্রতিরোধ করা সোজা হয়ে যায় হিউম্যান মিল্ক মে বি ইউজফুল ইন ট্রিটমেন্ট and protection of diarrhea through which are locally affected in the gut ঠিক আছে এই হিউম্যান মিল্ক ডায়রিয়া হওয়া থেকেও হেল্প করছে এরপর কি বলছে সাইকোলজিক্যাল বেনিফিটস নিউট্রিশনাল বেনিফিটস হলো ইমিউনোলজিক্যাল বেনিফিটস হলো হরমোনাল বেনিফিটস হলো এরপর আমরা পড়বো সাইকোলজিক্যাল বেনিফিটস কি বলছে মানে সাইকোলজিক্যালি কি কি বেনিফিটস হয় মিল্ক derives sense of security and belonging in the mother and child relationship তাহলে কি বলছে না এই যে ব্রেস্ট ফিডিং ব্যাপারটা এটা একটা সেন্স অফ সিকিউরিটি আর বিলঙ্গিং একটা নিরাপত্তা এবং এক আপনতা সৃষ্টি করে একটা মাদার আর চাইল্ডের সম্পর্কের মধ্যে during the feeding process mother also feels that she is involved in a unique process for which there is no substitute এবং এই যে breastfeeding প্রসেসটা এইটার ফলে একটা মা এই ফিলিংটা পায় যে সে এমন একটা ভালো এবং এমন একটা ইউনিক কাজের সাথে যুক্ত যেটার কোনো সাবস্টিটিউট হয় না এবং এটা সাইকোলজিক্যালি একটা নিউ মাদার এবং নিউ বেবি দুজনকে খুব হেল্প করে এরপর আসছে ইকোনমিক বেনিফিটস তো কি বলছে ইট ইজ ইকোনমিক টু ব্রেস্টফিড অ্যান ইনফ্যান্ট স্টেরাইল প্রোডাক্ট উইথ নো ওয়েস্টেজ তাহলে কি না ব্রেস্ট মিল্ক আমরা জানি ইটস স্টেরাইল এবং কোনো রকম ওয়েস্টেজ হয় না একটা বাচ্চার যতটা প্রয়োজন সাধারণত ততটাই
বেশিরভাগ ক্ষেত্রে ততটাই মিল্ক বাচ্চাটা খায় এবং সেই অনুযায়ী মায়ের বডি মিল্ক প্রডিউস করতে হ্যাবিচুয়েটেড হয়ে যায়। ব্রেস্ট ফিডিং ইজ কেপেবল অফ সেভিং 13% অফ অল আন্ডার 5 চাইল্ড ডেথ। এই যে আন্ডার 5 ইয়ার্স অফ এজ যেই চাইল্ডসদের ডেথ আমাদের ইন্ডিয়াতে আগে অনেক বেশি প্রিভেলিং ছিল, সেটা 30% অবধি সেভ করা গেছে এই ব্রেস্ট ফিডিংয়ের এনকারেজমেন্ট করে। ব্রেস্ট ফিডিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ রিডিউস অফ হসপিটালাইজেশন অ্যান্ড ইমপ্রুভ চাইল্ড সার্ভাইভাল। এই ব্রেস্ট ফিডিং তার সাথে কি করে না, হসপিটালাইজেশনের চান্সেস অনেক কমিয়ে দেয় এবং চাইল্ড সার্ভাইভালে সাহায্য করে। কারণ একটা বাচ্চার তার মায়ের দুধ থেকে ইমিউনোলজিক্যালি বেনিফিটেড হয়, নিউট্রিশনালি বেনিফিটেড হয় এবং তার সাথে হরমোনালি বেনিফিটেড হয় এবং তার সাথে সাথে একটা সাইকোলজিক্যালি অ্যাটাচমেন্টও তৈরি হয় ব্রেস্ট ফিডিংয়ের জন্য, যার ফলে একটা স্টেবিলিটি আসে বাচ্চার মধ্যে এবং এই হসপিটালাইজেশন থেকে হসপিটালাইজেশন প্রসেসটা অনেকটা কম হয়। এরপর কি বলছে, ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড মরবিডিটি। Infants fed with human milk has less gastrointestinal disease, less respiratory disease। কি বলছে না, যেই সব বাচ্চারা মায়ের দুধ খায় তাদের মধ্যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ কম হয়, রেসপিরেটরি ইলনেস কম হয়, লেস রিস্ক অফ চাইল্ডহুড অ্যাজমা, মানে ছোটবেলায় যেই অ্যাজমাটা হয় সেইটারও রেট অনেকটা কম হয়ে যায়, চাইল্ডহুড ওবেসিটি লেস হয়ে যায়, মিসঅ্যালাইনমেন্ট অফ টিথ মানে এবড়ো খেবড়ো দাঁতের সমস্যাটা অনেক কমে যায় এবং সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম বা SIDS এই রোগটাও অনেক প্রিভেন্ট করতে সাহায্য করে। এতদূর অবধি আশা করি সব কিছু বোঝা গেছে। কোনো কিছু সেরকম কমপ্লিকেটেডভাবে আমি বোঝাইনি, বোঝানোর চেষ্টা করছি সিম্পলভাবে, আশা করি তোমাদের হেল্প হবে। এরপর বলছে কি মেন্টাল ডেভেলপমেন্ট। কি বলছে, দ্য হাই সিস্টিন মিথিওনিন রেশিও অফ ব্রেস্ট মিল্ক হেল্পস ইন CNS ডেভেলপমেন্ট। আমরা আগেই পড়লাম যে এই যে সিস্টিন মিথিওনিন রেশিওটা, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্টে খুব সাহায্য করে। ইট অলসো অফার্স হাই ট্রিপ্টোফ্যান টু নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড রেশিও উইচ কন্ট্রোলস ব্রেন সেরোটোনিন সিস্টেম সিনথেসিস। এই যে ব্রেনের সেরোটোনিন সিস্টেম সিনথেসিস যেটা হয়, সেরোটোনিন কি না হ্যাপি হরমোন, এই যে সেরোটোনিনের সিনথেসিসটা হয় এইটা সাহায্য করে কিনা ট্রিপ্টোফ্যান টু নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড রেশিও। আর কি বলছে, অ্যারাকিডনিক অ্যাসিড অ্যান্ড DHA আর এসেনশিয়াল ফর নিউরাল ডেভেলপমেন্ট। আমরা আগেই পড়লাম যে DHA, EPA, অ্যারাকিডনিক অ্যাসিড এইগুলো ব্রেন ডেভেলপমেন্টে খুব হেল্প করে। আলফা লিনোলেইক অ্যাসিড রিকোয়ার্ড ফর মায়েলিনেশন, মায়েলিন ফর্মেশনের জন্য আলফা লিনোলেনিক অ্যাসিড লাগে। এবং লাস্ট বেনিফিট কি না, এনভায়রনমেন্টাল বেনিফিট। কি বলছে না, ইট ইজ আ ন্যাচারাল রিনিউয়েবল সোর্স অ্যান্ড কস্ট এফেক্টিভ সোশ্যালি। ঠিক আছে, এটা ন্যাচারালি আমরা পাচ্ছি মায়ের থেকে, রিনিউয়েবল সোর্স শেষ মানে আবার তৈরি হয়ে যায় এবং তার সাথে সাথে ইকোনমিক এবং কস্ট এফেক্টিভ। এরপর আমরা দেখব যে এই যে ব্রেস্ট ফিডিং করানো হয় তাতে একটা মায়ের শরীরে কি কি অ্যাডভান্টেজেস পাওয়া যায়। এতক্ষণ তো আমরা দেখলাম বাচ্চার কি কি ভালো হয়, কি কি পায়, কি কি গুণ আছে। এরপর আমরা কি দেখব না, একটা মায়ের কি কি হেল্প করে ব্রেস্ট ফিডিং প্রসেসটা।
বলছে কি ব্রেস্ট ফিডিং ইজ অ্যান ইম্পর্টেন্ট বার্থ কন্ট্রোল মেথড। ব্রেস্ট ফিডিং বার্থ কন্ট্রোলে সাহায্য করে। প্রোল্যাক্টিন which stimulates milk production decreases synthesis of ovarian hormones। কারণ কি, কেন ইফেক্টিভ বার্থ কন্ট্রোল? কারণ প্রোল্যাক্টিন যেটা মিল্ক প্রোডাকশনের জন্য দরকার, যেটার জন্য মিল্ক, প্রোল্যাক্টিন হরমোন যেটা মিল্ক প্রোডাকশনে হেল্প করে, সেটাই ওভারিয়ান হরমোনও সিনথেসাইজ করা কমিয়ে দেয়, যার ফলে কি হয়, যতদিন ব্রেস্ট মিল্ক প্রডিউস হয়, ওভার প্রেগনেন্সির চান্সেস অনেক কমে যায় বা একটা মায়ের। ইট রিডিউসেস পোস্টপার্টাম ব্লিডিং। এর সাথে কি হয় না, ব্রেস্ট ফিড করলে পোস্টপার্টাম ব্লিডিং বা একটা বেবি হওয়ার পরে যে ব্লিডিংটা হয় সেটা অনেকটা রিডিউস হয় এবং ডিলে দ্য মেনস্ট্রুয়াল সাইকেল, নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলটা আসতেও একটু দেরি করায়, যার জন্যে রিকভারি হয় বডির, মায়ের ভালোভাবে। When the mother feeds, the uterus comes back to a normal size। এবং কি হয় না, ব্রেস্ট ফিড করালে মায়েদের ইউট্রাসটা নর্মাল সাইজে আসতে বেশি হেল্প হয়। ইট অ্যারেস্ট ব্লিডিং ডিউ টু সিক্রিশন অফ অক্সিটোসিন। এবং তার সাথে সাথে কি, এই যে পোস্টপার্টাম ব্লিডিং যেটা হয় সেটাও কমে যাচ্ছে। এবং এই দুটোই, এই যে নর্মাল সাইজে ইউট্রাসটা আসছে এবং ব্লিডিং কম হচ্ছে, পোস্টপার্টাম ব্লিডিং, এইটা দুটোই হচ্ছে কোন হরমোনের জন্যে? অক্সিটোসিন হরমোনের জন্যে। ব্রেস্ট ফিডিং enables mother to shed extra weight accumulated during pregnancy। তার সাথে সাথে কি না, ব্রেস্ট ফিডিং বা মায়ের ওয়েট কমাতে খুব বেশি সাহায্য করে। রিস্ক অফ ব্রেস্ট অ্যান্ড ওভারিয়ান ক্যান্সার ইজ রিডিউসড। ব্রেস্ট ফিড করলে ব্রেস্ট ক্যান্সার আর ওভারিয়ান ক্যান্সারের চান্সেস অনেক কমে যায়। ইট ডিক্রিজেস দ্য রিস্ক অফ টাইপ 2 DM। তার সাথে সাথে কি না, মায়ের টাইপ 2 ডায়াবেটিস মিলিটাস হওয়ার চান্সেসও অনেকটা কমিয়ে দেয়। বাই ব্রেস্ট ফিডিং দ্য রিকোয়ারমেন্ট অফ ইনসুলিন ডিক্রিজেস ফর আ ডায়াবেটিক মাদার। এবং তার সাথে কি, একটা মা যদি অলরেডি ডায়াবেটিক থাকে, তার ইনসুলিন রিকোয়ারমেন্টটা ডিক্রিজ করে যায় ব্রেস্ট ফিডিং করালে। লেস চান্স অফ গেটিং র মেটেরিয়াল, less chance of getting arthritis, improvement of cardiovascular health। সরি, এটা ভুল একটা ওয়ার্ড এখানে চলে এসছে। লেস চান্স অফ গেটিং আর্থারাইটিস, কি বলছে না, মায়ের মধ্যে আর্থারাইটিস হওয়ার চান্সেসটা অনেকটা কমে যায়। অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ কার্ডিওভ্যাসকুলার হেলথ, এবং তার সাথে সাথে একটা মায়ের কার্ডিওভ্যাসকুলার হেলথেও অনেকটা ইমপ্রুভমেন্ট হয়। Breastfeeding provide a mother sense of calm and satisfaction। কি বলছে না, ব্রেস্ট ফিডিং একটা মায়ের মধ্যে একটা সেন্স অফ কাম আর স্যাটিসফ্যাকশন বা শান্তি এর ফিলিং দেয়। ইট ইমপ্রুভস বন্ড, ইট ইমপ্রুভস বোন ডেন্সিটি হবে, সরি ফ্রেন্ডস, এটা বোন ডেন্সিটি হবে। ইট ইমপ্রুভস বোন ডেন্সিটি অ্যান্ড ডিক্রিজেস রিস্ক অফ ফ্র্যাকচার্স। কি বলছে না, বোন ডেন্সিটি ইনক্রিজ করে বা বেটার করে এবং ফ্র্যাকচারের রিস্কটা কমিয়ে দেয়। এনহ্যান্সেস সেলফ এস্টিম ইন দ্য ম্যাটার্নাল রোল। কি বলছে না, একটা মাতৃত্বের অনুভূতির জন্য তার সেলফ এস্টিম বা নিজের ব্যাপারে আত্মবিশ্বাসটা, সেলফ এস্টিম মানে আত্মবিশ্বাস, সেলফ এস্টিমটা অনেকটা বেড়ে যায় এই যে মাতৃত্ব পালনের জন্য। এরপর আসছে কিনা, আমরা দেখে নিলাম যে একটা মায়ের কি কি হেল্প হয়। এরপর আমরা একটা অ্যাক্টের ব্যাপারে
জানবো, যেটাকে বলছে ইনফ্যান্ট মিল্ক সাবস্টিটিউট অর আইএমএস অ্যাক্ট, এবং সেই অ্যাক্টটা কবে হয়েছিল? 1992-তে। কি বলছে? অ্যাগ্রেসিভ মার্কেটিং অফ ইনফ্যান্ট ফুড অ্যান্ড ফিডিং বটলস লিডস টু ডিক্লাইন ইন ব্রেস্ট ফিডিং। ঠিক আছে, এটা আমরা জানি যে কোনো আর্টিফিশিয়াল ফিডিংকে যদি খুব বেশিভাবে প্রমোট করা হয় তাহলে পপুলেশন ইনফ্লুয়েসড হয় এবং আর্টিফিশিয়াল ফিডিংয়ের দিকে ঝুঁকে পড়ে, এবং তার ফলে কি হয় না, ব্রেস্ট ফিডিংয়ের প্রবণতাটা কমে যায়। এবং 1992 এর আগে এরকম একটা টেন্ডেন্সি এসছিল ইন্ডিয়ান পপুলেশনের মধ্যে। তাই কি বলছে, ইন 1992 the government of India passed the Infant Milk Substitute Feeding Bottles and Infant Food Act 1992, which came into force on 1st August 1993. This act was amended in 2003, এবং তাহলে 1992-তে একটা আসে যেটা কি না এনফোর্সড হয় 1st August 1993-তে, এবং তার সাথে 2003-তে এটা অ্যামেন্ডমেন্ট হয়। এবং এটা কি না, ইট ওয়াজ পাস টু প্রোটেক্ট, প্রমোট অ্যান্ড সাপোর্ট ব্রেস্ট ফিডিং। কি বলছে? প্রোটেক্ট, প্রমোট অ্যান্ড সাপোর্ট ব্রেস্ট ফিডিং। ঠিক আছে, স্যালিয়েন্ট ফিচার্স কি কি এই অ্যাক্টটার? না, there should be no promotion of infant feeding products in healthcare facilities, booklets, leaflets, brochure, poster, feeding bottles, seed tags, stickers, clinic cards, prescription pads and similar materials। মানে যেই সব জিনিস যেরকম একটা হেলথ কেয়ার ফেসিলিটিতে ইউজ হয়, যেরকম বুকলেট, লিফলেটস, ব্রোশার, ট্যাগস, এমনকি ক্লিনিক্যাল কার্ডস, প্রেসক্রিপশন এক্সেট্রা, যেগুলো একটা নিউবর্ন মাদারের সাথে কন্ট্যাক্টে আসবে, সেরকম কোথাও এই ফিডিং প্রোডাক্টসের প্রমোশন করা যাবে না। এরপর কি বলছে? দেয়ার শুড বি নো ডিসপ্লে অফ আর্টিফিশিয়াল ইনফ্যান্ট ফিডিং প্রোডাক্টস ইন হেলথ কেয়ার অ্যান্ড ফেসিলিটিস। হেলথ কেয়ার ফেসিলিটিস মানে কি বলছে? ইন টোটাল হেলথ কেয়ার ফেসিলিটিস মানে হসপিটালস এবং যে কোনো নার্সিং হোমস বা যেসব ফেসিলিটিসগুলো আছে সেখানে টোটালি আর্টিফিশিয়াল ফিডিংয়ের একটা display banned. Company marketing personals, no matter what they are called, should not be permitted to have contact with mothers. তার সাথে কি বলছে না, যে কোনো আর্টিফিশিয়াল ফিডিং প্রোডাক্টসের যে কোম্পানিজ, তার যে যারা মার্কেটিংয়ের লোকজন, তারা কোনোভাবেই যেন নতুন মায়ের সাথে কন্ট্যাক্ট করতে না পারে। Artificial infant feeding should be exemption and not a rule. তার সাথে সাথে কি বলছে, এই যে আর্টিফিশিয়াল ফিডিংটা, এটা একটা এক্সেমশন হবে, নট আ রুল। মানে প্রয়োজনে কিছু ক্ষেত্রে একটা এক্সেপশনাল সিচুয়েশন হবে, কিন্তু এটা কোনো পার্মানেন্ট রুল হতে পারে না। এইগুলো হলো এই আইএমএস অ্যাক্ট 1992 এর ফিচার্স। এরপর আমরা কি পড়ব? দ্য ম্যাটারনিটি বেনিফিট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016। আরেকটা অ্যাক্টের ব্যাপারে জানবো, যেটা হলো ম্যাটারনিটি বেনিফিট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা কবে হয়েছে না, 2016-তে হয়েছে। আন্ডার দিস নিউ ল, ম্যাটারনিটি লিভ ইজ রেজড ফ্রম 12 weeks to 23 weeks, আর prenatal leave is also extended from 6 to 28 weeks। কি হয়েছে না, এই যে ম্যাটারনিটি বেনিফিট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016 এর আন্ডারে কি হয়েছে না, একটা মা তার ম্যাটারনিটি লিভ আগে 12 সপ্তাহ পেত, সেটা 23 weeks পাবে, এবং
বাচ্চা হওয়ার আগে প্রিন্যাটাল লিভ পেত 6 উইকের, যেটা 28 উইকস পাবে। এই যে চেঞ্জেস অফ লিভ, এইটা দেওয়ার কারণ বা অ্যামেন্ডমেন্টটা আনার কারণ হচ্ছে যাতে একটা মা তার বাচ্চাকে প্রপারলি ব্রেস্ট ফিড করাতে পারে এবং 6 মাস অবধি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে পারে, মানে ইন দ্য সেন্স অফ প্রমোটিং ব্রেস্ট ফিডিং অ্যামং মাদার্স, এই অ্যাক্টের অ্যামেন্ডমেন্টটা আনা হয়। ঠিক আছে, এরপর বলছে কি না, ডিটারমিনেন্টস অফ অ্যাডিকুয়েসি অফ ব্রেস্ট মিল্ক। কি না, তোমার একটা মা কি করে বুঝবে যে তার ব্রেস্ট মিল্কটা অ্যাডিকুয়েট বা ঠিকঠাক পরিমাণে আছে, হচ্ছে কি না? সেটা হলো কি করে দেখে না, ইনফ্যান্ট পাসেস আ লাইট কালার ইউরিন, হালকা কালারের ইউরিন ফর মোর দ্যান 6 টাইমস, 6 বার এবং তার বেশি বার করবে 24 ঘন্টার মধ্যে। মানে একটা বাচ্চা যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ে আছে, শুধুমাত্র মায়ের দুধ খেয়ে আছে, সে লাইট কালারের ইউরিন করবে এবং 6বারের বেশি করবে সারা 24 ঘন্টায়, এবং এইটা দেখে একটা মা বুঝতে পারবে যে তার মিল্কের পরিমাণের অ্যাডিকুয়েসি আছে, মানে ঠিকঠাকভাবে মিল্কটা সে বাচ্চা তার কাছ থেকে পাচ্ছে। এবং তার সাথে কি হচ্ছে না, ওয়েট গেন অ্যান্ড গ্রোথ ইজ নর্মাল, বাচ্চাটা ঠিকঠাকভাবে গ্রো করছে এবং ওয়েট গেইন করছে। এরপর আসছে কি না, আর্টিফিশিয়াল ফিডিং। Circumstances under which artificial feeding is essential. আমরা আগেই পড়লাম যে একটা রুল আছে, যেটা হলো বা একটা ফিচার আছে 1992 এর অ্যাক্টে, যে আর্টিফিশিয়াল শুড বি এক্সেমশন বাট নট আ হ্যাবিট, মানে কিছু কিছু ক্ষেত্রে আর্টিফিশিয়াল ফিডিং লাগে এবং সেইগুলো কি, সার্কামস্টান্সেসগুলো কি, সেটাই আমরা এরপর জানবো, যে কখন কখন ব্রেস্ট ফিডিংয়ের জায়গায় আর্টিফিশিয়াল ফিডিং লাগে। বলছে কি না, মাদার ইজ সাফারিং ফ্রম সিরিয়াস ইলনেস, ফিভার অর ইনফেকশন, মায়ের যদি শরীর এর মধ্যে খুব সিরিয়াস কোনো ইলনেস থাকে, কিংবা মা জ্বরে ভুগছে, কিংবা কোনো ইনফেকশনে ভুগছে, সেই ক্ষেত্রে বাচ্চাকে আর্টিফিশিয়াল ফিডিং দিতে হয়। অ্যানাদার, প্রেগনেন্সি ইন্টারভেনশন ডিউরিং ল্যাকটেশন, এবং কি না, যদি ল্যাকটেশনের সময় মা আবার প্রেগনেন্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে অনেক সময় বেবিকে ফিড করতে প্রবলেম হয় এবং তখন আর্টিফিশিয়াল ফিডিং দেওয়া যেতে পারে। চাইল্ড ইজ টু উইক টু নার্স অর হ্যাজ হেয়ার লিপ অর ক্লিপ প্যালেট। কি বলছে, যদি বাচ্চা জন্মের পর অতীব দুর্বল হয়, যার জন্যে সে নার্সিং করতে পারছে না, নার্সিং মানে মায়ের দুধটা নিজে সাকেল করে খেতে পারছে না, অথবা যদি তার হেয়ার লিপ বা ক্লিফ প্লেট, এই দুটো কন্ডিশনস থাকে, মানে হেয়ার লিপ আর লিপ প্লেটের জন্য, যেহেতু এগুলো তোমার লিপের কন্ডিশন, যার ফলে বাচ্চার মুখটা ক্লোজ করে সাক করতে পারে না, সেই ক্ষেত্রে আর্টিফিশিয়াল ফিডিং বাচ্চাকে দিতে হতে পারে। ব্রেস্ট মিল্ক হ্যাজ কমপ্লিটলি স্টপড অর ইনসাফিসিয়েন্ট ফর দ্য চাইল্ড। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মায়ের হয় যে ব্রেস্ট মিল্কটা পুরোপুরিভাবে স্টপ করে গেছে, কিংবা বাচ্চার জন্যে যতটা সে মিল্ক প্রডিউস করছে তার বডি, সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না, সেই ক্ষেত্রে এক্সট্রা আর্টিফিশিয়াল ফিডিং দিতে হতে পারে। মাদার ইজ নট অ্যাভেলেবল টু ফিড দ্য চাইল্ড। মায়ের মানে মা সেইখানে অ্যাভেলেবেল নয়, বা মায়ের সেখানে উপস্থিতি নেই। ঠিক আছে, এটা কি ক্ষেত্রে হতে পারে, মা যদি ওয়ার্কিং হয়, কিংবা
মায়ের যদি ডেথ হয়ে যায়, দুটো ক্ষেত্রেই তখন আর্টিফিশিয়াল ফিডিং লাগে। দ্য মাদার is on anticoagulant steroids or radioactive drugs। এবং আর কখন আর্টিফিশিয়াল ফিডিং দিতে হতে পারে? যখন মায়ের শরীরে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট নিচ্ছে মা কোনো রোগের কারণে, কিংবা কোনো স্টেরয়েড নিচ্ছে, কিংবা রেডিওঅ্যাক্টিভ ড্রাগস নিচ্ছে। কারণ এই কম্পোনেন্টসগুলো দুধের সাথে মিশে বাচ্চার শরীরে এসে বাচ্চাকে হার্ম করতে পারে, এই তিনটে জিনিসই। সেই ক্ষেত্রে এইগুলো যদি একটা মা তার ট্রিটমেন্টের জন্য নিচ্ছে, তখন বাচ্চাকে আর্টিফিশিয়াল ফিডিং দিতে হবে। এরপর আসছে অ্যাডভান্টেজেস অফ বটল ফিডিং। এই যে বটল ফিডিং, তার কি কি অ্যাডভান্টেজেস, বা আর্টিফিশিয়াল ফিডিং সার্কামস্টান্সেস আমরা দেখলাম, এবং তার সাথে সাথে আমরা কিছু বেনিফিটস দেখব। ক্রিয়েট অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট ক্রিয়েটস এটা নো হবে ক্রিয়েটস নো অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট ইন দ্য মাদার। একটা মায়ের মধ্যে কোনো রকম এক্সট্রা রিকোয়ারমেন্ট সৃষ্টি করে না। নো প্রবলেম ইন এস্টাবলিশিং মিল্ক সাপ্লাই, দ্য ভলিউম অফ মিল্ক গিভেন ইজ ভিজিবল। কতটা দুধ বাচ্চাটা খাচ্ছে একটা মা সেটা ব্রেস্ট ফিড করলে সাধারণত বুঝতে পারে না, কিন্তু আর্টিফিশিয়াল ফিডিংয়ের ক্ষেত্রে কতটা বাচ্চাকে দুধ দেওয়া হচ্ছে সেটা বোঝা যায়। কারণ কি না, ইজিলি ভিজিবল। ফিডিং ইন পাবলিক ইজ অ্যাকসেপ্টেবল। বাচ্চাকে বাইরে রাস্তায় যে কোনো পাবলিক প্লেসে ফিড করা সম্ভব হয়। অ্যানাদার মেম্বার অফ ফ্যামিলি ক্যান ফিড। কি বলছে না, মা ছাড়াও অন্য মেম্বার্সরা বাচ্চাকে খাওয়াতে পারবে। এরপরে কি বলছে না, ক্রিয়েট নো প্রবলেম ফর ওয়ার্কিং মাদার। ওয়ার্কিং মাদারদের জন্য খুব ইজি হয়ে যায় একটা বাচ্চাকে খাওয়ানো। Provide the correct amount provided the correct amount is given, it is nutritionally adequate। এবং এইটা হলো সব থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আর্টিফিশিয়াল ফিডিং যদি ঠিকঠাক অ্যামাউন্টে, ঠিক আছে, কারেক্ট অ্যামাউন্টে দেওয়া হয়, তাহলে তার নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট বাচ্চার ঠিকঠাক ফিল্ড হবে। তাহলে আজ আমরা এই পর্যন্তই জানলাম। আমাদের তাহলে ফিডিংয়ের পোর্শনটা কমপ্লিট হলো আজ। নেক্সট দিন আমরা পড়ব উইনিংয়ের ব্যাপারে। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।